প্রেম তিশা পর্ব সংখ্যা 6। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পুরান ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলার যথেষ্ট একটা কারণ আছে, কারণ এখানে অবৈধ রাতের বেলায় পার্টি করা হয়, ভয়ানকভাবে নেশা করে মানুষেরা। মেয়ে মানুষের সঙ্গে সময় কাটানো এখানে এক একটা সাধারণ বিষয় বলে বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টা আলাদা, কারণ আজকের এই ক্লাবের অন্যতম কাস্টমার প্রেম নেওয়াজ 800তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাব পুরোটা ভাড়া করে। এখানে উপস্থিত সে এখনো হয়নি। প্রেমের বার্থডে কেক দিয়ে নয়, বরং মদ উদযাপন করা হয় নামি দামি সব ব্র্যান্ডের। হঠাৎ বাইরে শব্দ হয়, গম গম শব্দ, যেন রাস্তা শূন্য শাসন করে বেড়াচ্ছে। ক্লাবে যে মেয়েটা ম্যানেজারের পদে আছে তার বয়সই বা কত? অতীতে তাকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে যে মানুষটাকে জন্য সবসময় অপেক্ষা করে সে হচ্ছে প্রেম নেওয়াজ। তার প্রেম মেয়েটির নাম ইরিন। মেয়েটির এমন কোনো নেশা নেই, করেনি এমন কোনো বাজে কাজ নেই যা তার করা বাকি। প্রেম আর তার মধ্যে এসব দিক থেকে মিলের কোনো অভাব নেই। সে জানে প্রেম একদিন তার হবেই, কোনো না কোনোভাবে। নইলে কি এত এত মেয়ে থাকতে প্রেম বারবার তার কাছে আসে? এরিন বাইরে বের হওয়ার আগেই দেখলো একদল মানুষ প্রেমকে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে একটু ঝলক প্রেমকে দেখলো। কালো চশমার জ্যাকেট, কোনোই অবধি ধাতব গার্ড, হাতে শক্ত ক্লাভার, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখে ধারালো দৃষ্টি বেরিয়ে আসছে ভেজারে ফাঁক দিয়ে। প্রেমের পাশে দাঁড়িয়ে আছে অঙ্কুর। ওরা বাইক রাইড থেকেই যে মাত্র ফিরেছে তা বুঝতে বাকি রইল না ইরিনের। প্রেমকে ধীরে হেলমেটের লক খুলে মাথা টেনে নামালো। ভেতর থেকে ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ল কপালে। মুখে সেই শীতল বেপরোয়া দৃষ্টি, চোখের কোণে এক চিলতে বাঁকা হাসি। চারপাশে কোনো মেয়েরা মুহূর্তে কেমন যেন বদলে গেল। প্রেমকে দেখলে তাদের চোখের দৃষ্টি যেন হিপনোটাইজ হয়ে যায়। দুইজন ফিসফিস করে নামটা বলল, প্রেম নেওয়াজ চলে এসেছে। মেয়েদের কেউ ঠোঁট লিপস্টিক ছাড়িয়ে ফিসফিস করে হাসলো, কেউ আবার সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কারো চোখে বিষয়, কারো চোখে কামনা, হয়তো প্রেমকে একটু ভালো করে দেখার আর ভারী নিঃশ্বাসের পতনে নিজেকে ধ্বংস করে আনার ডাক। প্রেম আর দেরি করলো না। বাইক থেকে নামতেই ভারী বুটের শব্দ করে মাটিতে বাজলো টকটক শব্দ। সে ঠান্ডা ভঙ্গিতে বাইক থেকে নেমে চাবি এক ঝটকায় ছুঁড়ে মারে অঙ্কুরের দিকে। অঙ্কুর হকচকিয়ে গেল, কিন্তু মুহূর্তেই চাবি ধরেও ফেললো। চাবিটা পকেটে রেখে সেও নেমে পড়লো। দুধারের মানুষ তখন সিকিউরিটিকে আটকে রেখেছে। প্রেম নেওয়াজের ভেতরে ঢোকার জন্য তো যথেষ্ট জায়গা দরকার, তাই না? ভেতরে ঢোকার আগেই প্রেম আর পেছনে তাকায় না, ভেতরের মাঝ দিয়ে মাথা উঁচু করে ঢুকে গেল ভেতরে। প্রেম ক্লাবে ঢুকতেই পার্টি শুরু হলো। হটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতলে সবাই ডুবে গেল। তবে প্রেমের গান ছাড়া তো এই পার্টি অসম্পূর্ণ। সে গান গাইতে স্টেজে উঠল মাঝরাতের দিকে। সেখানে উঠতে যাবে তার আগেই একটা মাঝবয়সী ছেলে তাকে আচমকা ধাক্কা দিয়ে দিল। প্রেম কিছু বলল না, নেশা করেছে, হুঁশ হারিয়েছে, ধাক্কা লাগা কোনো বড় বিষয় না। তবে মাথাটা গরম হলো যখন ওই ছেলেটি উঠে বলল, শালা তোর মা কি তোরে অন্ধভাবে পয়দা করছে? এখনই তো মদের গ্লাসটা পড়তো। ব্যাস, এইটুকু শুনে প্রেমের মাথা বিগড়ে গেল। টেবিলের ওপর সিরিজ রাখা ছিল, তাতে ড্রাগও ছিল। প্রেম এক মুহূর্তেও ভাবলো না যে সে কি করছে, কোনটা ভুল কোনটা সঠিক। মুহূর্তেই একসঙ্গে 3টা সিরিজ একসঙ্গে তুলে গেঁথে দিল ছেলেটার গলার রগ বরাবর। ক্লাবের সবাই তখন এক লহমায় থেমে গেল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে জবাই করা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করে স্থির হয়ে গেল। সবাই তখন আতঙ্কে চুপসে গেল। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, ওর ব্যবস্থা কর। তারপর সবার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, শালারা সার্কাস দেখতে দাঁড়িয়ে আছিস? নাচস না কেন, নাচ, ফুর্তি কর। সবাইকে সেই ধমকে দিল। এক মুহূর্তে স্থির হয়ে গেল, পুনরায় স্বাভাবিক হয়ে গেল সবাই। ইরিন এসে প্রেমের কাঁধে হাত রাখতে প্রেম একবার তার দিকে তাকালো বাঁকা চোখে। তারপর ইরিনকে বলল, হাত সরাও। মেয়েদের গায়ে হাত দেওয়া যেন নিতে পারে না। ইরিন হাত সরাতেই মন খারাপ করলো। তারপর বলল, গান গাইবেন না? গানের আর মুড নেই তো কিসের মুড আছে? প্রেম আর জবাব দিল না। তারপর চুপ থেকে পুনরায় বাঁকা হেসে উঠল, ওপরে চলো, দেখাচ্ছি কিসের মুড আছে। সকালে সিদ্দিক নেওয়াজ প্রেমের রুমে আসে। ঘরে মদ, সিগারেটের গন্ধ, জানালা খোলা, আটকানো, পর্দা দেওয়া
প্রেমের আলো পছন্দ না, তবে কালো রং অনেক পছন্দ। পছন্দ অন্ধকার, তাই তো বাড়ির চারপাশে তার এত এত গাছপালা, যাতে করে ছায়া ঘিরে রাখে তার কঠোর বাড়িটি। প্রেম কুকুর বেশ পছন্দ করে, তার সেই পোষা কুকুরটাও আছে, নাম হচ্ছে লুফি। কত বড় আর রোমশ একটা কুকুর। প্রেম ঘরে এসে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। একবার নতুন কাজের মেয়েটাকে কামড়ে দিয়েছিল, তারপর তো মানুষ ওর ঘরে আসতেও চায় না। সিদ্দিক ওপর হয়ে শুয়ে থাকা প্রেমে চুলে হাত বুলিয়ে দেয়। মুকলেসকে জিজ্ঞেস করে, ও ফিরেছে কখন জানো? গার্ড কইল তো 7টার দিকে। সিদ্দিক বড় একটা নিঃশ্বাস ফেলে লুফির দিকে তাকায়। কুকুরটা প্রেমের পাশে বসে আছে, দেখছে তার মালিককে। বিপদের গন্ধ পেলেই হামলে পড়বে, মনে মনে হয়তো তাই ভাবছে। সিদ্দিক আফসোস ভরা কণ্ঠে মোকলেসকে বলল, আমি ওকে মানুষ করতে পারিনি কালুর বাপ, ওকে আমি যথেষ্ট ভালোবাসা দিতে পারিনি। তবে তুমি তো জানো আমি চেষ্টা করেছি, তবুও আমি কেন ব্যর্থ হলাম। সিদ্দিক রুম থেকে চলে যাওয়ার পর প্রেম এপাশ ফিরে। ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তার ঘুম অনেক পাতলা। রুমে কেউ ঢুকলে টের পায় সে। ঘুম ভেঙে যায় তার। সে একটা সিগারেট ধরিয়ে ফোনের দিকে তাকায়। ভালো মতো সময় হয়েছে। ধোয়া ছেড়ে লুফির দিকে তাকিয়ে বলল, কাম লুফি বেবি, তোর খিদে পেয়েছে তাই না? চল তোর খাওয়ার ব্যবস্থা করি। ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছিল না। ওই তৃষার ক্লাসেও লোক পাঠিয়েছিল প্রেম, সে আজ আসেনি। আসতে না আসতেই ফাঁকিবাজি শুরু। শালিকা আরও 2টা কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণে হয়তো মুখ ফুলে আলু আর ঠোঁট ফুলে কদুর মতো হয়ে গেছে। ভালো হয়েছে, তাতে প্রেমের কি? বেশি বেয়াদব ওই মেয়ে। ছুটির সময় শিমলা বের হলেই প্রেম অঙ্কুরকে পাঠালো তার কাছে, জিজ্ঞেস করতে বল ওই বেয়াদব বান্ধবীটা বাসা থেকে প্রেমকে সালাম দিয়ে যায়নি কেন। অঙ্কুর সঙ্গে সঙ্গে বলল, ভাই যা শুরু করেছেন, ওই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে সালাম কেন দিল না। প্রেম সেই কথা শুনে অঙ্কুরের দিকে তাকাতেও চুপচাপ সরাসরি শিমলার পথে রুখে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমার বান্ধবী কই? শিমলা চোখের কালো রঙের বঙ্গবন্ধুর মতো দেখতে চশমাটা ঠিক করে বলল, সে বাসায়, ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন? রোদে পুড়ে তোমার চামড়া নষ্ট হয়ে যেতে পারে তো। সমস্যা নেই, গ্লো অ্যান্ড লাভলি ব্যবহার করি। ওইটা কি সুন্দর হওয়া যায়? যাই তো, আপনার মতো কাকো ময়ূর হয়ে যাবে। তুমি যেহেতু আমার কথা বলছো, তাহলে সেটা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিব। শিমলা মুচকি হাসলো। তা দেখে অঙ্কুর বলল, ও মা গো, এভাবে হেসো না মেয়ে, আমার সুগার লেভেলে বেড়ে যাবে। শিমলা মুচকি হাসলো, আর সেটা দেখে অঙ্কুর থমকালো না পেরে বলে উঠল, ইস আবার হাসে। এভাবে হাসলেও তো রাতে আমার ঘুমিয়ে আসবে না। ঠিক তখনই শিমলা হাঁচি এসে পড়লো। সরাসরি অঙ্কুরের মুখে ছিটকে গেল হাসি। সরি হঠাৎ করে চলে এসেছে। অঙ্কুর কোনো মতে নিজেকে সামনে নিল। মনে মনে ভাবলো, এভাবে একদিন আমাকে মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়ে চলে আসবে, ঘরভর্তি বাচ্চাও চলে আসবে। শিমলা মেয়েটা হুটহাট হাঁচি দেয়, আর না জানি কি কি দিবে তাকে। ভালোবাসায় এমন 2-4টে দেওয়া নেওয়া চলতেই পারে। শিমলা যদি হাঁচি দেয়, আমি তাকে ভালোবাসা দিব, আদর দিব, ডজন ডজন বাচ্চাও দিব। স্বপ্নমগ্ন অঙ্কুরকে ভাঙিয়ে দিয়ে হঠাৎ প্রেম ভাইয়ের ফোন। একটুও ধৈর্য নেই লোকটার। ওইভাবে চললে তো তার বিয়ের 1 মাসের পরে শোনা যাবে প্রেমনাজের বংশের উত্তরাধিকার চলে এসেছে। ফোন ধরতে ওপাশ থেকে প্রেমের গম্ভীর গলা ভেসে আসলো, তিশার খবর কি? কি বললো শিমলা? শিমলা তো কিছু বললো না, কিন্তু আমি যে তাকে অনেক কিছুই বলতে চাই। কি বলতে চাস? বলতে চাই গো শিমলা, তুমি কি আমার জীবনে ডাটা হবা, যাকে ছাড়া আমার জীবন চলবেই না? প্রেম হাঁ হয়ে গেল। প্রেম হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। ওই একটা হইলেই হইল। তৃষার অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনার। এমন হারে বজ্জাত ছেলে কোনোদিনও সে দেখেনি। খবিশের ঘরের একটা তারসিরা থুতু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে, এই বলে রাখিয়েছে তৃষার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। একটা কাজও খুঁজতেই হবে, এভাবে চললে তো চলবে না। এদিকে শিমলার মা কাল রাতে শিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলছিল, কিরে তোর বন্ধু আর কতদিন থাকবে এখানে? সত্যি করে বলতো, ওই মেয়ে কি কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে নাকি? সেসব কথা তৃষা একটুও ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই যায় তার ফোনে ডাটা নেই। এভাবে কি চলে? বিকালের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায় তার। এখানে হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে চাই, যে আবার জিম।
এখানে আর কত ইনকাম হয়? এখানে তৃষা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে দিবে। তৃষা বুক ফুলে জিমে যেতেই তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবেই না কেন? জিমে দেখি হ্যান্ডসামের বাহার, এক এক ধরনের এক এক বডি। উফ, এসব দেখলে কি নিজেকে নিয়ন্ত্রণ করা যায়? মুশকিল হয়ে যায় তো। একটা ছোট্ট হৃদয়টাকে আশ্রয় কেন্দ্র বানিয়ে ফেলেছে, যাকে দেখে তাকেই জায়গা দিতে ইচ্ছে করে। একটার পর একটা কন্টিনিউ টেন্সের মতোই চলছে তো চলছেই। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে, মেকআপ সব ঠিক আছে। হঠাৎ করে চোখ যায় একটা লোকের দিকে। আরে, এটা সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাতে এসেছিল? মায়েরই কি হট লাগছে। এই ছেলে তো পুরাই চকলেট বয়। এই ছেলেটাকে সঙ্গে এটা নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। আল্লাহ, মনে মনে হয় প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রস্তুতের শরীরটা এখনো পুরো ভিজে ঘামে লেপ্টে আছে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখের পড়ছে সেই ঘাম। সে হাতের পশ্চাৎ ভাগ দিয়ে মুছে আবারও ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘামের রেখা। টি শার্টের ভেতরটা এমন ভিজে গেছে যে আঁচড় লেগে যাচ্ছে। সে গাঢ় রঙের স্লিভলেস টি শার্ট পরে আছে, যেটায় ঘাম জমে রং আরও গাঢ় হয়ে উঠেছে। বাইসেপস ট্রাইসেপ ফুলে উঠেছে টান টান ভাবে। পেশিবহুল ঘামের ঝিলিক দিয়ে একেবারে স্পষ্ট। কালো ট্র্যাক প্যান্ট পরে আছে, পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম স্লাইভ ভিজা গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়াল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবড ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃদস্পন্দন শব্দ বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রস্তুতের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেলো। একেবারে প্রস্তুতের পেছনে এসে ধপ করে পড়লো। জিভ একেবারে কাছে, গাড়ি চলে এসেছিল। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট দিয়ে জিমে কেন আসছস? অভিশাপ দিলাম, চিকন হইতে পারবি না, উল্টো ব্লাস্ট হয়ে মরবি। তোর সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এইসব শুনলে পোটার বদলে পাল্টে যাবে। কি এমন ধপাস করে পড়লো তা দেখার জন্য পিছন ফিরে তাকাতেই সেই দিনের সেই তৃষা মেয়েটাকেই মনে পড়ে আছে দেখলো প্রস্তুত। সে ভুরু কুচকে তৃষাকে জিজ্ঞেস করলো, আরে তুমি এবার ফ্লোরে পড়ে আছো যে? তৃষা জলদি কপালে সানগ্লাস চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তৃষা তখনও সেইভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার, কি কেলো হয়ে গেল। সে কোনো মতো ম্যানেজ করে বলল, ইয়ে মানে এটা চিং পতাং জিম। প্রেম বাসায় এসে গোসল সেরে নিল। ভেজা চুলের ডগর থেকে টপ টপ করে পানি পড়ছে। সুটাম দেহের সঙ্গে কালো রঙের টাওয়ালটা কেমন করে যেন জড়িয়ে আছে। এই প্রেমকে দেখে কার না প্রেমে পড়তে ইচ্ছে করবে। আয়নার সামনে দাঁড়াতেই চোখ গেল বুকের দিকে। ডান পাশের বুকের ওপর একটি হৃৎপিণ্ডের অসম্পূর্ণ টুন, আর হৃৎপিণ্ড তো বাম পাশে। তবে প্রেম কেন যেন ডান পাশেই ট্যাটু করালো। সে কি অন্যদের থেকে নিজেকে ডিফারেন্ট করতে চায় এই ভেবে? প্রেমের বয়স তখন 21। সে সময়ই এই ট্যাটু করিয়েছিল। তার এই ট্যাটু করিয়েছিল ওই নাইট ক্লাবের ইরিন নামের মেয়েটির কাছ থেকেই। ইরিনের বয়স তখন 18। ক্লাবে তাকে জোর করে আনে হয়েছিল, কিন্তু তার ট্যাটু করার হাত ছিল দারুণ। যদিও সবকিছু তখন ইরিনের জন্য নতুন ছিল, তবুও সেই দিন প্রেম হঠাৎই ভেবেছিল এই ট্যাটুর সিদ্ধান্ত নিল। তা সে নিজে ভালো বলতে পারবে না। জন্মদিনে প্রেমের কাছে অভিশাপ ছাড়া কিছুই না। আসলে নিজের জন্মকে সে অভিশাপ বলে মনে করে। তার জন্মদিনে বাসায় থাকে না সে, প্রচুর নেশা করে, বাইক রাইড করে, আর প্রতি বছর ক্লাবে একটা পার্টি দেয়। আসলে অন্যদের আনন্দ দেওয়ার আড়ালে সে যেন বলতে চায় আরও সুখ অন্যের দুঃখের কারণ হতে পারে। নেশাখোর জীবনের সুখ বলে কিছু হয় না, অথচ যারা নেশার দরজায় এসে দাঁড়িয়েছে তারা একদিন সুস্থ মানুষ ছিল। তারাও হাসতো, স্বপ্ন দেখত, কিন্তু জীবনে একটা অতি দুঃখ যন্ত্রণা মানুষকে খারাপ করে দেয়। কেউ দুঃখ ভুলতে নেশার দ্বারস্থ হয়, কেউ ভালোবাসা ছলনার শিকার হয়ে, কেউ পরিবারের চাপে, কেউ বা পরীক্ষায় ব্যর্থ আক্ষেপের চাপে নেশা নেয়। অথচ নেশা হচ্ছে বিশ্বাসঘাতক বন্ধু, ক্ষণিকের সুখের বদলে কেড়ে নেয় পুরো জীবনটাকে। প্রতিটি জন্মদিনে প্রেম আসে ইরিনের কাছে শুধু এই ট্যাটুকে ভরাট করার জন্য। বাকি সময় সে আর ইরিনের কাছে যায় না। প্রেমের জীবনে কোনো সঙ্গী নেই। সে নারী,
কিংবা সংসার কিছুই চায় না। প্রেমের মনে প্রাণে বিশ্বাস, তার মধ্যে ভালোবাসার অনুভূতি জন্মাতে পারে না। ভালোবাসাকে সে ঘৃণা করে। ইরিনের সাথে একসময় বন্ধুত্ব ছিল, কিন্তু যখন প্রেম বুঝলো ইরিন তাকে অন্যভাবে দেখতে শুরু করেছে, তখন ধীরে ধীরে সরে যায়। এখনো প্রতি বছর শুধু ট্যাটুর জন্যই যায় সেখানে। উপরের রুমটায় বসে ইরিন ট্যাটু ভরাট করে। প্রেমও ভরাট করিয়ে চলে আসে। হয়তো সেদিন ট্যাটুটি পরিপূর্ণ শেষ হবে, সেই দিন থেকে আর কোনোদিনও ইরিনের কাছে ফিরবে না সে। প্রেম সাদা রঙের শার্ট পরে বাগানে গেল। নিজের হাতে গড়া ফুলের বাগান, গাছ ভর্তি নানা রঙের ফুল, দেখে মন শান্তি লাগে। তবে সবচেয়ে প্রিয় তার লাল গোলাপ। অনেকগুলো ফুলের গাছ আছে, সেই গাছগুলো গোলাপ কেটে ঘরে এনে ফুলদানিতে পানিতে সাজিয়ে রাখে। ফুলগুলো রেখে প্রেম গেল কিচেনে। ফ্রিজ থেকে বিফ বের করে যত্ন সহকারে কাটতে শুরু করলো। বড় একটা হাড়সহ মাংস, হাতে সদ্য কেনা ধারালো চাপাতি। কাটতেই তো হতো, কিন্তু তবুও কেন জানি চাপাতি চালাতে ইচ্ছে হচ্ছিল না। তাই ফোনে গান ছেড়ে দিল। গান ছাড়া কাজ করতে প্রেমের বোরিং লাগে। ফোনে তখন বাজছে প্রেম আমার, ও প্রেম আমার। সুরের সঙ্গে মিলে প্রেমও গুনগুন করে গাইছে, আর সেই সুরের ছন্দে মাংসে কোপ বসাতে চাপাতি দিয়ে। এই তো প্রেমের কাছে আসল ফিলিংস। প্রত্যুত সরাসরি এখান থেকে শাওয়ার নিয়ে তৈরি হয়, তারপর তৃষাকে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে। এই মেয়ের নামটা জিজ্ঞেস করা হয়নি, তবে বারবার এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। প্রস্তুত বিনিময়ের সঙ্গে তৃষাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি, বাসা কোথায়? তৃষা নুজায়ান, বাসা তো এইদিকেই, তবে মনে মনে সে বলল, বাসা সে যেখানেই হোক না কেন, আপাতত তোমার মনের মধ্যেই বানাতে চাই। প্রস্তুত হেসে বলল, এখানে কেন আসা, মানে জিম লাভার নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোটবেলা থেকে, কিন্তু আমার মনে তো কোনো জিম সেন্টার বাংলাদেশে খুঁজেই পাচ্ছি না মনের মতো। কিন্তু ওই জিমটা কিন্তু আহামরি ছিল আসলেই। আচ্ছা, তাহলে বোধহয় আমার দেখতে একটু সমস্যা হয়েছিল। প্রত্যুত জিজ্ঞেস করলো, তোমার ট্রেনার আছে, মানে জিম ট্রেনার? নেই, তবে আপনি চাইলে হতে পারেন। প্রস্তুত হাসলো, তারপর বলল, হতে পারতাম, তবে আমার আরো অনেক কাজ আছে। আপনি কি কাজ করেন? মানুষ খুন। তৃষা চোখ বড় করলো, কি মানুষ খুন? মানে যারা মানুষ খুন করে তাদের খুঁজে বের করি। তৃষা বলল, ও মা, পুলিশের লোক? না, ইন্টেলিজেন্স অফিসার। তার মানে তো আপনার মাথায় অনেক বেশি বুদ্ধি বলা যায়। আপনার নামটা তো জানলাম না। প্রত্যুত দেওয়ান। এই মুহূর্তে প্রেমের নামটা মাথায় এলো তৃষার। আজকাল খালি প অক্ষরের নামের মানুষের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার। তবুও দেখা না কোথায় প্রেম, আর কোথায় এই প্রত্যুত দেওয়ান। হঠাৎ কি তৃষার সামনে সিট বরাবর দুজন ছেলে এসে বসলো। এতক্ষণ দুজন পেছনে ছিল, প্রত্যুতের বিষয়টি লক্ষ্য করে। তবে সে কেবল একবার তাকিয়ে ফোনের দিকে তাকায়। এখানে সে এমনি আসেনি। তৃষা তো অজুহাত ছিল, একটা বিষয় তদন্তের জন্য আসা। তবে তদন্ত হবে কি করে? ক্রিমিনাল যে ডিল করতে এখনো এলো না। হঠাৎ তৃষা ফোনের অফ স্ক্রিনের দিকে ঠোঁটে লিপস্টিক কেমন আছে সেটা দেখে ফিকে হয়ে গেছে। সমস্যা তো এইটাই, কিছু খেলে লিপস্টিক পেটে চলে যায়, হোক তা দামি লিপস্টিক কিংবা ওয়াটারপ্রুফ। এখন এই হ্যান্ডসামের সামনে তো আর লিপস্টিক লাগানো যাবে না। তাকে তো বোঝাতে হবে তৃষার ঠোঁট জন্ম থেকেই এমন টকটকে, বিড়ি খাওয়ার মতো তো নয়, বরং জন্মদিনই লিপস্টিক দেওয়ার মতো সহ পয়দা হয়েছিল সে। এখন খালি কালার চেঞ্জ হয়। সে প্রত্যুতকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ শিওর। মেল আর ফিমেল ওয়াশরুম পাশাপাশি, তবে ওয়াশরুমে তৃষা গেল না। সে বেসিনের আয়নার সামনে সে উঠে যেতেই ছেলে দুটো উঠে গেল। যেতে যেতে বলল, হাব্বে হালা করক জিনিস একখানা, আরে হাত ছাড়া কি কলা যায় কত? হাঁচা কইসোস কাদের? তবে মাইয়ার মনে হয় না পুরান ঢাকার, তাতে কি, জিনিস তো জব্বর। তারা উঠে ওয়াশরুমের দিকে যায়। প্রত্যুত একটা মুচকি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে তাদের পেছনে ওয়াশরুমের দিকে যায়। ছেলে দুটো মধ্যকারে একজন তৃষার পেছনে এসে দাঁড়াতে তৃষা আয়না থেকে তাকিয়ে তার সঙ্গে দৃষ্টি মেলায়। তার হয়তো বুঝতে বাকি নেই, ছেলে দুটো তাকে দেখে বিশ্রী হাসি দেয়। সে হাসি দেখে আস্তে করে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। সেখান থেকে কাটার বের করে আগের দরজার সামনে প্রত্যুত এসে দাঁড়ায়। ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলে, বলো কোন হাসপাতালে যেতে চাও, আর কেমন থেরাপি লাগবে? তৃষা ততক্ষণে আর কাটার বের করলো না।
তবে ভেবেছিল বিষয়টা শেষ হবে এখানেই, কিন্তু না। প্রদ্যুৎ কাদের নামক ছেলেটি বলল, কোন হাসপাতালে যাবে বলো, সেখানে সিট বুকিং করে তো দিতে হবে। ছেলেগুলো কিছু বোঝে ওঠার আগে প্রদ্যুৎ তাদের গায়ে হাত তুলল, নাক বরাবর কয়েকটা ঘুষি দিতে রক্ত বেরিয়ে এলো। পাশের ছেলেটা শক্ত হয়ে প্রদ্যুতের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করতে চেষ্টা করল। ওদিকে তিশা তো কেবল হা হয়ে রইল। এত জেন্টলম্যান এই ছেলের মার দেওয়ার স্টাইল তো জোস। সে জানে কথায় মারলে শত্রুকে সহজেই নাজেহাল করা যায়। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যেতেই প্রস্তুত কলার ঠিক করে বলল, ধ্যাত, সকালেই তো আয়রন করেছিলাম। যাক, ব্যাপার না। তিশা, তুমি ঠিক আছো? তিশার কোনো পাত্তা নেই, সে হা হয়ে প্রস্তুতকে দেখছে। ঠিক আছে তৃষা, কথা বলছো না যে? প্রত্যুতের দিকে এভাবেই তাকিয়ে রইল। এতদিনে মনের মতো ছেলে পেয়েছে সে। বউ হলে তো এরই বউ হবে, কিন্তু পটাবে কেমনে? হঠাৎ তিশার মাথায় বুদ্ধি এলো। এই বুদ্ধি হলো ছেলে পটানোর বুদ্ধি নাম্বার 1। কাজে না লাগলে বাকিগুলো ট্রাই করবে। তৃষার চোখ পিটপিট করে কপালে হাত দিয়ে বলল, ঠিক আছে, আমি অজ্ঞান হয়ে যাব। হঠাৎ মাথা ঘুরছে। ও মা গো, পড়ে গেলাম। কেউ প্লিজ আমায় কোলে নিয়ে সাহায্য করুন। বলতে বলতে ধপাস করে প্রত্যুতের গায়ে হেলে পড়তে যাবে, তার আগেই প্রত্যুতের কল এলো। সে সাইডে সত্যি ধপাস করে আবারও পড়ল তিশা। তা দেখে প্রত্যুত তার দিকে চেয়ে বলল, এখানেও বুঝি চিটপটাং জিম করছেন নাকি বাথরুম জিম? কালুর বাপ লুঙ্গি হা করে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, খালি গায়ে হাওয়া বাতাস লাগাচ্ছে, এই আর কি। দেহ মন সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য হাওয়া বাতাস গুরুত্বপূর্ণ। ইদানিং কালুর বাপের বিয়ে ফিলিংস পায়, করেই ফেলবে নাকি? তাছাড়া এলাকায় মেয়েগুলোও তো বিশাল জ্বালায় তাকে, সুন্দর হয়ে পড়েছে বিপদে। ইস, মাঝে মাঝে নিজের লজ্জা লাগে। বউ নার্গিসের স্মরণে একটা গান গাইতে ইচ্ছে করে, গাইবে নাকি? দরজা তো খোলাই ছিল। হঠাৎ সিদ্দিক নেওয়াজ আচমকা ঘরের মধ্যে ঢুকে কালুর বাপকে এই অবস্থা দেখে মাথায় তার গোল গোল করে ঘুরতে শুরু করেছে। মোকলে জলদি করে লুঙ্গি ঠিক করতে বলে সিদ্দিক বলল, ও পেঁচে যাওয়া জোকারটাকে গ্যালারি ফটোর মতো প্রদর্শন করার মতো কিছু হয়নি। বুড়ো বয়সে ভীমরতি, যা দুষ্টু। ওইদিকে নজর দিলে কি দিতে নেই। কালুর বাপ, ক্ষমা করবেন। সবাইকে তো আজকাল নার্গিস মনে হয়, কাকে যে কি বলে ফেলি। তবে আপনি কি আমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে অপমান করছেন? ঠ্যাঙ্গা করছি। যাও গিয়ে তোমার নাতির জন্য খাসা মেয়ে খুঁজে আনো। হেতিজা প্রেমের চোখে শশা লাগিয়ে রাখতে বলেছিল। প্রেমা সেই শশা খেয়ে বসে আছে। এই রূপচর্চা কত কঠিন কাজ, আর তা এসবের দরকার কি? সে তো এমনিতেই ঝাক্কাস আছে। সেদিন কালো গাড়িটা নিয়ে প্রেম ভাই লেদার জ্যাকেটে পরে যখন বাসায় থেকে বের হচ্ছিল, তখন প্রেমা আরো একবার তার প্রেমে পড়লো। উফ, চোখের চশমা আর বডিটা কি আকর্ষণীয়, দেখে মনে হলো বউ হয়ে যেতে। রাতে এমন একটা পুরুষ তার পাশে শুবে, ভাবলে কেমন গায়ে কাটা দেয়। প্রেমের মা সেদিকে প্রেমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে প্রেমা, তোর কেমন ছেলে পছন্দ? প্রেমা ড্রাইভিং সিটে বসে থাকা প্রেমকে দেখিয়ে বলেছিল, একটা ড্রাইভারকে চাই, এমন ছেলে হলেই হবে। রাত তখন 10টা বাজে। প্রেম ভাই ফিরবে আরও রাতে। আজকে সবাই ঘুমালেও চুপচাপ প্রেম ভাইয়ের রুমে যাবে প্রেমা। প্রেম ভাই কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। সে গিয়ে প্রেম ভাইয়ের কোলবালিশ সরিয়ে না হয় সান্ত্বনা স্বরূপ তার কোলবালিশ হয়ে যাবে। কিন্তু প্রত্যুত ভাই যেন এসব না জানে। ও লোক প্রেম ভাইকে এত পছন্দ করে না, মানে দুজনের মধ্যেই বনে না। বনবে কি করে? একজন ক্রিমিনাল, অন্যজনকে আইনের লোক। বাট ক্রিমিনাল হয়ে তাতে কি? প্রেমার ওইসবই ভালো লাগে। রাগ করে প্রেম তাকে কত ধমক দেয়। ডার্কে একটা ভাই বাসে, কিন্তু কখনো যখন রাগের বসে একেবারে সে শক্ত করে থুতুনি চেপে ধরে, তখন লজ্জা ও ব্যথা যন্ত্রণা ভুলে সব যায় সে। কবে যে বিয়ে হবে? আচ্ছা, ওই ক্রিমিনালটার সাথে তার বিয়ে হলে কি বাচ্চার নাম কি রাখবে? দুজনের নাম তো প দিয়ে। আজকে ফেসবুক গ্রুপে একটা সাহায্যমূলক পোস্ট করবে, দেখা যাক কে সুন্দর নাম সাজেস্ট করে। হঠাৎ হেতিজা রুমে ঢুকে বললেন, হ্যাঁ রে প্রেমা, তোর মন তো ও একটা ছেলের সঙ্গে তোর বিয়ে। হ্যাঁ রে প্রেমা, তোর মন মতো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করছি। প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে ছেলে? বাসের ড্রাইভার। কি?
কি মানে আবার কি? তুই না সেদিন বললি ড্রাইভারের সঙ্গে বিয়ে করবি? ছেলে একটু কালো আর খাটো, কিন্তু দুইটা বাস আছে, একটা সে নিজে চালায়, অন্যটা ভাড়া দেয়। দেখিস একদিন কোটিপতি হবি তোরা। অভিমত বাচ্চাদের মতো সুপুষ্প বংশধর ছবিকে দেখিয়ে দিব। হিরো যেমন বাসা থেকে কেমন বাস চালিয়ে কোটিপতি হয়, তুই আর ওই ড্রাইভার হবি। আম্মু বলে চিৎকার দিয়ে উঠল প্রেমা। প্রেম সকালে ভার্সিটি এসে দেখে আজকেও তৃষা আসেনি। কত বড় সাহস ওই মেয়ের! পরপর দুদিন সালাম দেয়নি প্রেমকে। ওর তো উচিত ছিল দুদিনের সালাম একেবারে বাসা থেকে খামে ভরে কুরিয়ার করার। কত রিভিউস একজন মেয়ে, মন তো চায় ধরে চুলগুলো কেটে দিতে। শাড়ির ঘরে তার সির একটা আসুক, এবার চুলে চুইংগাম লাগিয়ে দিবে। সারাদিন এইসব বলে নিজেকে চুপ করে রাখলেও শেষে শিমলাকে হুমকি ধামকি দিয়ে অ্যাড্রেস নিয়ে বাসা দিকে হাজির হলো। শিমলার বাবা মা গিয়েছে দাওয়াতে। বাসা তখন পুরো ফাঁকা। শিমলা যে আগ বাড়িয়ে কল করে তিশাকে সতর্কবার্তা দিবে তারও উপায় নেই। থাকবে কেমন করে? অঙ্কুরের দায়িত্বে শিমলাকে রেখে গেছে প্রেম। ফোনটা কেড়ে নিয়েছে সে। তিশা তখন মুখে বেসন লাগিয়ে বসে আছে। ইস, আবার কখন না কখন প্রতুতের সঙ্গে দেখা হয়ে যায়। ফেসবুকে আইডি ছলে কৌশলে নিয়েছে। এবার একটা নক দিলেই হয়। সে তো ব্যস্ত মানুষ, এখন দেওয়া যাবে না। তৃষার মুখ ধুয়ে আসে, বসতে যাবে রুমে, সঙ্গে সঙ্গে দরজায় কেউ কলিং বেল প্রেস করে। ধ্যাত, কোন ফাঁকা গোবিন্দ এমন সময় এলো? ওর মা চোর নাকি? রান্নাঘর থেকে বাটি হাতে আস্তে আস্তে এগিয়ে এলো তৃষা। দরজা খুলতে প্রেমকে দেখলো। প্রেম বলল, এই বালমার্কা বাসায় একটা লিফট থাকতে পারে না? 5 তলায় উঠতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে। তৃষা চমকে জিজ্ঞেস করলো, আপনি? প্রেম চোখে হাসি টেনে বলল, না, তোমার ভাতার। তৃষা বিভ্রান্তিতে জিজ্ঞেস করলো, প্রেম ভাইয়া আপনি এখানে কি করেন? প্রেম তৃষাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ল। পেছনে ফিরে তৃষাকে দেখে বলল, গা এমন ভেজা কেন? খুব পরিশ্রমের কাজ করেছে মনে হচ্ছে। ঘরে কেউ আছে নাকি? তৃষা আতঙ্কে বলল, আপনি এখান থেকে যাবেন? প্রেম পাত্তা না দিয়ে সরাসরি বিছানায় গিয়ে বসলো। তারপর বলল, বিছানায় আসো। তৃষা ভয়ে বলল, কেন? আপনি কি আমার ইজ্জত হরণ করতে চান নাকি? আইনের লোককে কল করব? প্রেম ব্যঙ্গ করলো, তোর ইজ্জত আছে? তুই ভালোই বিছানায় আসবি, নাকি আমি আসলে তোর বিছানার ওপর উঠার শক্তি পাবি না বলে রাখলাম। তৃষা কাপা কণ্ঠে বলল, আরে ভয় দেখাবেন না, আসছি তো। প্রেম তৃপ্তির হাসি হেসে, এই তো আমার বেডে, এই তো আমার ব্রাডি ব্রিজ, এসে বস। বলতে তৃষা আস্তে আস্তে হেঁটে প্রেমের দিকে এগিয়ে গেল। প্রেম হালকা বিরক্তি নিয়ে বলল, আরে ট্যাবলেট, জলদি বিছানায় আসো না। পা দুটো যে লিফটে ছাড়া বাড়ি 5 তলায় উঠতে গিয়ে ব্যথা হয়ে গেছে, টিপে দিবে। হাসি মেটানো চটকায়ে কণ্ঠে বলল, কেন, আমি কি আপনার বউ নাকি যে পা টিপে দিব? প্রেম বাঁকা এসে বলল, কি টিপবে শোনা? তৃষা খেয়ালির কণ্ঠে বলল, আমার ইয়ে। প্রেম তৃষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আসো টিপে দেই। এই লোক, আমি আমার গলার কথা বলছি তো, আমিও তো সেটাই বললাম। আসো গলায় টিপে দেই, দেশে জনসংখ্যা কমবে। প্রেম পুনরায় তৃষার দিকে তাকিয়ে বলল, জামা বদলে এসো। ভেজা জামাতে আমাকে হ্যারাস করছো, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। কি করব জানো তো? কি আর করবেন? শরীরটা বলবেন টিপে দিতে। আপনি পারেন শুধু চিটিং কথা বলতে, আর পারেন কোন বালটা মুখে খালি খারাপ করেন। এখন বিদায় হন। আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে, একটা সুন্দরী মেয়ের ইজ্জত এভাবে নষ্ট করতে পারেন না প্রেম ভাইয়া। এই ওয়াশরুমে কই ট্যাবলেট? কি করতে যাবেন সেখানে? আয় আমার সাথে ভেতরে, দেখবি কি করতে যাব না। আমার লজ্জা করে। তোর লজ্জায় আমি মুতে ফ্লাশ করি। তৃষা প্রেমকে ওয়াশরুম দেখিয়ে দেয়। প্রেম ওয়াশরুমে ঢুকে তৃষা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুমে আটকে পুরো মহল্লার মানুষকে ডেকে চোর বলে গণধোলায় ঘলে কেমন হয় সেই। প্রেম ভাই, এমন সময় লাগে না? এত সময় লাগে নাকি? কেন, শরবত খাওয়ানো অনেক তারা নাকি? বোতল ভরে নিয়ে আসছি, ওয়েট কর। ছাদ মুখ দিয়ে ভালো কথা বের হয় না। প্রেম ওয়াশরুমের দরজা খুলতেই দেখে বাইরে দিয়ে দরজা লাগানো। প্রেম তো তখন মেজাজ গরম হয়ে গেছে।
সে ভেতর থেকে চেঁচিয়ে উঠল, আরেকটা প্লেট, দরজা খোল। হিসু করার সময় প্রেম নেওয়াজ আমার বাড়ি খুঁজে এখানে এসেছে, তাকে কি আর ছেড়ে দেই বলুন? প্রেম ভাই, আপনি আর কোনোদিনও এই বাথরুম থেকে বের হতে পারবেন না, রাক্ষস বেটা। এবার বের হতে গেলেই তৃষার বাচ্চা, প্রথম শিকারটা কিন্তু তুই হবি। শালি দরজা খোল। কি করবেন না করবেন ভাবতে ভাবতে দরজা খুলে দিতে প্রেম ঝাটকা মেরে তৃষার গলা চেপে ধরলো। তৃষা একদম বন্ধ হয়ে এলো, চোখ মুখ উল্টে আসলো যেন। প্রেম কেবল 1 ইঞ্চি দূরত্ব রেখেছে, তৃষার নিঃশ্বাসে শ্বাস সে শুনতে পাচ্ছে, তবে তৃষার ফর্সা লাল মুখটা হয়ে আসতে যেন তৃষাকে ছেড়ে দিল। তৃষা কাশতে কাশতে নিজেকে কোনোভাবে সামলাতে প্রেমকে তরাক করে বলল, জামা বলতে জলদি নিচে আসো। কেন? যাবো কোথাও একটা। যাব না আমি। শিমলা কিন্তু ভার্সিটিতে বন্দি। তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা নিলামে উঠুক? আচ্ছা, যাওয়া লাগবে না, আমি কল দিয়ে অঙ্কুরকে তার কাজটা সেরে ফেলতে বলছি। কি বলো? এই না আসছি, ওয়েট। তাই বলুন, বাইরে নিয়ে গিয়ে কি করবেন? ফিজিওলজি চ্যাপ্টার পড়াবো। 2 দিন ভার্সিটি আসনি, ক্লাস তো মিস গেল। সিনিয়র হিসেবে তো আমার দায়িত্ববোধ আছে, তাই না? যুবরাজের সামনে নির্বাচন, টানা চাপে এই সময়টা তার যেন ভালোই লাগছে না। একটু আগে সভা থেকে বের হয়ে রাফসানকে বলল, এই গবেট, তৃষার কোনো খোঁজ পেলি কি? রাফসান ধীর গলায় উত্তর দিল, ভাই জাস্ট এইটুকু পেয়েছি যে তৃষা ম্যাডাম ঢাকায় গিয়েছেন। যুবরাজ বিরক্তির স্বরে বলল, ঢাকা তো আর ফাঁকা নয় যে ঠিকানা না জেনে ওকে পেয়ে যাব। জলদি খুঁজে বের করো। ওইভাবে কারো ভালো লাগছে না। ইলেকশনের আগে এই বিয়ে না করলে নয়, বিয়ে শাদি করে রিল্যাক্স হওয়ার একটা ব্যাপার তো আছে। রাফসান ঠোঁট বাঁকিয়ে বলল, ভাই বিয়ের আশা ছেড়ে দেন। মানে কি ভাই, দেশে কি আর মেয়ে নেই? ওই তৃষাকে বিয়ে করতে হবে? যুবরাজ দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, ওকেই হবে। রাফসান হেসে বলল, আপনার বউ গিয়ে আপনি খুঁজেন। যুবরাজ চোখ কুচকে বলল, তো তুমি কি করবে? বাসর। যুবরাজ অবাক হয়ে বলল, কি, কত বড় সাহস? আরে আমি বিয়ে করে বাসর করব বলছি। ও, এই ছিল তোমার মনে? আরে ভাই, আপনার তৃষাকে করব বলছি, নিজের জন্য কাউকে খুঁজে তারপরে করব। যুবরাজ একটু শান্ত হয়ে হেসে বলল, ও সেটা বলো তো, এতক্ষণ কি জাপানি বলছি? রাফসান মনে মনে গর্জে উঠতেই যুবরাজ পুনরায় জিজ্ঞেস করলো, বাসটা তুমি সাজাবে আমার? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আরে তো খুঁজে বের করেন, তারপর না হয় আপনার না হওয়া হারানো বউ মরার আগে স্বর্গে যাওয়ার ধাক্কা ছ্যাদ। সিদ্দিক নেওয়াজ বারান্দায় বসে আছে। এই বারান্দার বেশিরভাগ সময় কাটে তার। বারান্দায় গিয়ে প্রেমের কাঠের বাড়ির চারপাশে অবস্থিত গাছপালাগুলো আবছা দেখা যায়। এই প্রেম ছাড়া তার আর কেউ নেই। প্রেম হারিয়ে গেলে এই বংশও হারিয়ে যাবে। সিদ্দিক নেওয়াজ তার বাবার ঘরে একাই ছেলে ছিল, বাকি 4 জন ছিল মেয়ে। সেই সিদ্দিক নেওয়াজের ঘরেও 1 ছেলে 1 মেয়ে জন্ম নেয়। বড় ছেলে পরাগ নেওয়াজ আর ছোট মেয়ে হেতিজা। পরাগের বিয়ে হয় তার পছন্দের মেয়ের সাথে। প্রেমের মায়ের নাম হিমিকা গুলজার। কত ভালোই ছিল, কত ভালোই না ছিল শুরু দিয়ে তাদের সম্পর্ক। তারপরে সব ধ্বংস হলো। সেই ধ্বংসে প্রেমের জীবনটাও যেন বরবাদ হয়ে গেল। আজও ধ্বংসের অনলে চলছে প্রেম। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মায়ের ভালোবাসা তো তার জন্য বড্ড দরকার ছিল। দুজনেই স্বার্থপর, শেষ করলো তাকে। তারা আজ নেই, তবে প্রেমের ধ্বংস থামার নাম নেই। সিদ্দিক নেওয়াজের অনেক শখ, নাতি সংসার দেখবেন, নাত বউ দেখবেন। এই বাড়িতে আবারও বাচ্চার হট্টগোল শুনতে পাবেন। প্রেম ব্যবসা সামলাবেন, সব সুন্দর হবে। কি জানি কখন এই শেষ ইচ্ছেগুলো পূরণ হবে কিনা, নাকি শেষ হবে বুক পুষে শেষ বিদায় নিতে হবে। প্রস্তুতের শরীরটা কেমন যেন ম্যাচ করছে। অফিসে একান্ত কাজে একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছিল বিয়ে শাদী করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই শরীরের ব্যথা করছে। কাজ শেষে বাসায় ফিরলে নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজারটা চোখের নালিশে। ধ্যাত, এই রোমান্টিক ভূত ঘাড়ে কেন চাপছে হঠাৎ? কত কাজ বাকি। এখনো সেই খুনির সম্পর্কে একটা ক্লুও পাওয়া যায়নি। এভাবে চললে হবে? তাছাড়াও কাল রাতে ক্লাবে প্রেম নেওয়াজ একটা খুন করেছে। ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে
দাঁড় করাতে। তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ থাকে প্রত্যুত। বারবার চেঁচিয়ে দেয় প্রেমকে, বাঁচিয়ে দেয় প্রেমকে। কথাই আছে না, কেউ পাপ করে আর কেউ পাপ সাপ করে। প্রত্যুতের একটা ফাইল হাতে তুলতে সেখানে একটা নাম লক্ষ্য করতে পারল, পাপন কাজী। এই পাপন কাজী নামটা সহ্য হয় না প্রত্যুতের। সে আসার অতীত ভুলতে পারেনি বাবার সেই বিভূষণীয় মায়াময়ে ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তার জীবনকে কেড়ে নিল, আর মাকে করলো বিধবা, সন্তানগুলোকে করলো বাবাহীন। এই শ্যামলা মেয়েটা এত বেশি কিউট কেন? একে ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত, এমন ভাবতে কাউকে মনে করে বুঝি শিমলা ভয়ে এখনো কাঁপছে। না জানি বাসায় গিয়ে ওই প্রেম তার বান্ধবীর সাথে কি করে ফেলেছে। এদিকে এই অঙ্কুর তো সামনে এমন গুন্ডার মতো বসে আছে, না পারছে সে ভয়ে উঠতে, না পারছে কিছু করতে। ভয়ে কাঁপতে থাকা শিমলাকে দেখে অঙ্কুর শেষ পর্যন্ত বলে উঠল, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নই। শিমলার কণ্ঠ কেঁপে উঠল, পুরুষ মানুষ তো, তাতে কি হয়েছে, মানুষ তো। অঙ্কুর চুপ থেকে প্রশ্ন করলো, ভালোবাসছো কাউকে? বাসি না তো। অঙ্কুর মুখে হুট করে হাসি ফুটলো। ভেবেছিল শিমলা অন্য কাউকে ভালোবাসে, সেই ছেলেটাকে মারধর করে তুলে এনে শিমলাকে বিয়ে করতে হবে। এখন দেখছে রাস্তা ক্লিয়ার, চোখে চশমা ছাড়া কিছু দেখা যায় না, ঝাপসা লাগে। তাহলে তোমার দুটো চোখ হয়ে যাই, আমার চোখ দিয়ে না হয় তুমি জগৎ দেখবে। ব্যাপারটা মন্দও না, বলো কি বোঝাতে চাইলো ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি কারো গায়ে জলদি জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য অঙ্কুর তো আছে। অঙ্কুর বলল, আচ্ছা কতটা কাছে শুনি? যতটা কাছে থাকলে হৃৎপিণ্ড ঝুঁকপুকানি শুনতে পাওয়া যায়। শিমলা মুচকে একটু হেসে দিয়ে চুপ হয়ে যায়। অঙ্কুর বাধ্য ছেলের মতো তাকিয়ে আছে তারই পানে, চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারটা কথা। শিমলা কি সেই কথা শোনার উচিত ছিল? তার বাধ্য মনটা ভাবনায় ডুব দিল। সাদা রঙের একটা জর্জেট কামিজ পরে রুম থেকে বের হলো তৃষা। প্রেম ভাই একবার তাকে দেখে চোখ সরাতে পারবে না বলল সে। কেউ মরল টলো নাকি? আগে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছ আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্লামেন্ট হয়ে যাবে তোমার জন্য। এখন কবরে গিয়ে তো আর ড্রেস বদলাতে পারবে না। তৃষা মুখ ভেঙচি কাটলো। কালো রঙের একটা জামা পরে আসে। এটা প্রেম ভাইয়ের মনে হয় পছন্দ হয়েছে, তাতে তো বেশিরভাগ কালো জিনিসই ব্যবহার করতে দেখা যায়। কি একটা অবস্থা! তাই তো তৃষা বলে, এ কিনা অন্ধকারকে সে কেমন করে আলোকে সহ্য করবে। নিচে বাইকের কাছে যেতে তৃষা দেখলো সেখানে দুটো হেলমেট আছে। বাপরে, প্রেম ভাইয়ের বাইকে উঠছে সে। তৃষা ভয় করছে বাইকে অ্যাক্সিডেন্ট করে তাকে মারার ধান্দা করছে না তো? দুনিয়ায় প্রেম ভাই এমন এক মহৎ ব্যক্তি যাকে তৃষা এক সেকেন্ডের জন্য বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি, পরিকল্পনা খুন, তাই না? তোমায় খুন করতে প্রেম নেওয়াজের পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইক উঠে বসো। বাইক উঠতে পারো তো? অ্যাক্সিডেন্ট করো না। প্রেমের তোমার কোলে করে বাইকে বসাবে। আর দুটো হেলমেট এনেছি কারণ রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্ট, প্রেম নেওয়াজ ইনভেস্ট করে না। তৃষা মনে মনে ইচ্ছে হলো গালাগাল দিতে। মুখ ভেঙচি কেটে ইচ্ছে মতো মনে মনে খাস বাংলায় কয়টা গালিও দিল। মুখে এমন দশা দেখে প্রেম বলল, এত গালি দিস না আম্মা, মুখেও তো একটু বিশ্রাম দে। তোর ওইটা তো মুখ না, আমার নানির আমলের ভাঙা রেডিও, একবার শুরু হলে বাজতেই থাকে। তৃষা চুপ হয়ে যায়। মুখটা ছোট্ট করে প্রেমকে বলল, আবার কি হয়েছে? তৃষা তড়াক করে মুখ বাঁকিয়ে বলল, রাগ করছি কিন্তু আমি। প্রেম ভুরু কুচকে বলল, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইকে উঠে বসো। আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগ ভাঙাবো, দাঁড়াও। তৃষার কথা না বাড়িয়ে বাইক উঠে বসে। কই ভেবেছিল প্রত্যুতের বাইকে উঠে বসবে, এখন তো এই খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। কোন দিন জানি বাথরুমের দরজা ভেঙে তৃষাকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যায়। তৃষা হেলমেট পরতে গিয়ে চুলের সাথে প্যাচ বেঁধে গেল। সে দেখে প্রেম চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, বলদি তোমার দ্বারা এটাও হয় না? বালদা ছাড়া কিছুই পারো না? ভাত রান্না করতে পারো? তোমার স্বামীর কপালে তো দেখছি অঙ্কুরের 10 বছর আগের ফুটো জায়গা আছে। মহাশয়ের দুঃখের আমাশয় হয়ে যাবে, ভাবতেই দুঃখ পাচ্ছি আমি। বেচারা বউ
বাল ছাড়া কিছুই পারে না। হাঁস মুরগি পারে ডিম, কিন্তু বাল আবার কে পারে? কেন শোনা, তুমি তো ওইটাই পারো, ওইটার জন্য তো তুমি আছো। বাইকে উঠে বসতে প্রেম বাইক চালু করার আগে হেলমেটটা মাথায় দিয়ে তৃষা বলল, অনেক জোরে চালাবো। ভয় করলে শক্ত করে চেপে ধরো বাদরমুখী, কারণ যদি উড়ে যাও তাহলে সেই আমাকেই বাইকের পেট্রোল খরচ করে তোমাকে খুঁজতে হবে। রিশা মনে মনে শুধিয়ে বলল, শালা কোন লেভেলের কিপটে। প্রেম বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তৃষা চেঁচিয়ে উঠল, এত জোরে কেন, স্পিড কমান। প্রেম কত স্পিড কমানো শোনা, তোমার ভয় লাগলে তো তুমি শক্তি করে চেপে ধরো আমায়, তুমি কেন স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি।